সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রবন্ধে লিখেছিলেন, লাঠিয়ালের হাতে রাজদণ্ড দিলেও সে লাঠিয়ালিই করতে চায়, কেননা রাজত্ব তার প্রকৃতগত নয়। যেই আইন কানুন দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন এবং মানুষের উপর নিপীড়ন চালিয়েছিলেন, এবং শেখ হাসিনার 15 বছরে যারা মানবতার কথা বলেছেন, অপোজিশনে দাঁড়িয়ে যারা ভিন্ন মত পোষণ করেছেন, যারা শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন, ঠিক ক্ষমতার পালাবদলের পর তাদের হাতে যখন ক্ষমতা গেল, তারাও ঠিক শেখ হাসিনার সেই আইন কানুন নিয়ে একইভাবে রাষ্ট্র পরিচালনা করছে। ওই রবীন্দ্রনাথের ওই কথাটাই যেন বাস্তব প্রতিফলন ঘটল বাংলাদেশের মানুষের ক্ষেত্রে। শেখ হাসিনার সে আইনগুলো যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস, যখন আসিফ নজরুল, যখন আরো এনজিওবাদী আরো অনেকের হাতে গিয়ে পৌঁছালো, যারা দীর্ঘদিন সোকল মানবতার জন্য কাজ করেছেন, তারা এখন সেই আইনের অপব্যবহার করে, শেখ হাসিনার কালা কানুনের অপব্যবহার করে তারা এখন বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে। আপনি বলতে পারেন আমি খুব সরলীকরণ করছি, খুব সরলীকরণ করে এই কথাগুলো বলছি। একেবারেই না। যে আইনকে ডক্টর আসিফ নজরুল কয়েকশোবার কালা কানুন বলেছেন, যে আইন এই সরকার ক্ষমতায় আসার পর যে আইনকে কালা কানুন আখ্যা দিয়ে এই আইনে যারা আসামি ছিলেন শেখ হাসিনার আমলে, তাদের অনেককেই মুক্তি দেওয়া হয়েছে, ওই আইনের অনেকগুলো মামলা খারিজ করা হয়েছে, নিষ্পত্তি করা হয়েছে। সে আইনে এখন বাংলাদেশে ব্যাপক হারে গ্রেপ্তার চলছে, ব্যাপক হারে ভিন্ন মত নিধন চলছে। আমি জাস্ট নিধন বলছি। আপনি দেখেন, লতিফ সিদ্দিকী শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হাফিজুর রহমান এই কার্জন, একজন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, এরা সহ 16 জনকে কারাগারে নেওয়া হয়েছে। কোথা থেকে? তারা একটা সভা করছিলেন, একটা সেমিনার করছিলেন, যেখানে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধান রয়েছে সেটা নিয়ে তারা কথা বলবেন। বাংলাদেশের একটি পক্ষ বা যারা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নেতৃত্ব, তারা বাংলাদেশের সংবিধানের পরিবর্তন চায়। এই সংবিধানের পরিবর্তন একজন নাগরিক হিসেবে যে কেউ চাইতে পারে। একজন নাগরিক যখন তার সরকার নির্ধারণ করবে, একইভাবে সে নির্ধারণ করতে পারবে সে কোন বুকের মধ্যে দিয়ে তার রাষ্ট্র চলবে, কোন আইনগুলোর মধ্য দিয়ে তার রাষ্ট্র চলবে, সেই নিয়ে সে কথা বলতে পারবে। এটা কখনোই অপরাধ না। একইভাবে যে এক্সিস্টিং আইন রয়েছে, যে এক্সিস্টিং কনস্টিটিউশন রয়েছে, সেটা থাকবে কি থাকবে না এবং সেটা রাখার পক্ষে আরেকটা গ্রুপ কথা বলতে পারে, তার দাবি দাওয়া সে জানাইতে পারে, এটাও কখনো অপরাধ না। রিপোর্টার্স ইউনিটিতে যখন মঞ্চ 71 নামে একটা কিছু লোক সেখানে গিয়ে একটা সেমিনার করছেন, সেখান থেকে আপনি তাদেরকে তুলে নিয়ে আসলেন। কেন তুলে নিয়ে আসলেন? কারণ সেখানে মব হচ্ছিল। সেখানে কিছু ব্যক্তি যারা এই বলছে যে এরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছে, এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আওয়ামী লীগের বয়ান দিচ্ছে। এখন মুক্তিযুদ্ধের কথা বলা এবং সংবিধানের পক্ষে থাকা, 72 সংবিধানের পক্ষে থাকা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধী বাংলাদেশের কয়েক কোটি মানুষ। খোদ বিএনপি এই সংবিধানের পক্ষে, বিএনপি এই মুক্তিযুদ্ধের পক্ষে। তাহলে কি অ্যাজ এ হোল পার্টি হিসেবে বিএনপিকেও আপনি অপরাধী দল হিসেবে ঘোষণা করবেন? একেবারেই না। এই যে কালা কানুন যেটার কথা বলছি, সন্ত্রাস বিরোধী আইন, এই আইনটি 2009 সালে পাশ হয়েছিল সংসদে। অর্থাৎ শেখ হাসিনা পাশ করেছেন এই আইনটি, শেখ হাসিনার সংসদ পাশ করেছে এই আইনটি। 2013 সালে সে তার মতো করে এই যে জামাত শিবিরকে, তারপরে বিএনপিকে, অর্থাৎ বিরোধী দলকে দমনের জন্য সে তার মতো করে এটাকে সংশোধন করেছে। 2025 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এটাকে তাদের মতো করে সংশোধন করে এখন নতুন করে নিপীড়ন চালাচ্ছে। আপনি কিভাবে তাদের মতো করে সংশোধন করেছে একটু বলি। এখানে নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়েছে। এই যে নিষিদ্ধ করা হইলে তাদের পক্ষে যে প্রচারণা করা যাবে না, মানে আপনি ছাত্রলীগকে তো নিষিদ্ধ করেছেন এই সন্ত্রাস বিরোধী আইনে, তারপর আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করেছেন এটা এই সন্ত্রাস বিরোধী আইনে, এই সন্ত্রাস বিরোধী আইনে যে নিষিদ্ধ করেছেন, এই করার ফলে এখন নিষিদ্ধ করার ফলে তো ওই দলটি আর কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এখন
আমার মতো ইউটিউবার ওই দলের পক্ষে কথা বলতে পারবে কিনা সেটা পর্যন্ত আপনি নতুন বিধান যুক্ত করে আপনি নিষিদ্ধ করেছেন। তো আপনি আপনার মতো করে সেই কালা কানুনকে ব্যবহার করছেন। এই রেজওয়ানা এই হাসান, এই যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান মানবাধিকার কর্মী ছিলেন, কয়েকবার এই আইনকে কালা কানুন বলেছেন। তারপরে আসিফ নজরুল কালা কানুন বলেছেন। তারা এখন সেই আইনকে তাদের আমলে ব্যবহার হচ্ছে। লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম পান্না। আমি এখানে স্পেশালি মঞ্জুরুল আলম পান্নার কথা বলতে চাই একটু। এই যে তাদেরকে ধরে নিয়ে গেল, মঞ্জুরুল আলম পান্না একজন সাংবাদিক ছিলেন, তিনি 21 টিভিতে কাজ করতেন। সেই সময়ে শেখ হাসিনার শাসন আমলে তিনি চাকরি হারিয়েছেন। সেই সময় তিনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই সরকারের সময়ে তিনি এই সরকারের বিরুদ্ধে অর্থাৎ অ্যান্টি এস্টাবলিশমেন্টের তিনি কথা বলছেন, অর্থাৎ ক্ষমতার বিপক্ষে তিনি কথা বলছেন। তার অনেক কথা আপনার ভালো নাই লাগতে পারে। সেখানে যদি তিনি রাষ্ট্রদ্রোহ করে থাকেন, সেখানে যদি তিনি এমন কোনো কথা বলে থাকেন যেটা সিভিল ওয়ার বাঁধতে পারে, যেটা হচ্ছে রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, তাহলে আপনি তাকে সেখান থেকে একটা আইন বের করে আপনি তাকে অ্যারেস্ট করতে পারতেন। তাকে আপনি একটা সেমিনার থেকে তুলে নিয়ে গেছেন। মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করার কিংবা এখান থেকে তুলে নিয়ে যাওয়ার একটা আলাদা উদ্দেশ্য আমি দেখি। তার একটা চ্যানেল রয়েছে মানচিত্র, 2 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং ব্যাপক ভিউ হয় তার চ্যানেলে। আমি মনে করি তার ভিন্ন মতকেই দমন করে আলাদা করেই তাকে তাকে কারাগারে পাঠানো হয়েছে, তাকে আটক রাখছে এই সরকার। লতিফ সিদ্দিকী জেলে থাকুক বাইরে থাকুক কারো কিছু যায় আসে না। তিনি যদি অপরাধী হন তাকে গ্রেপ্তার করেন, তাকে রিমান্ডে নেন, তার বিচার করেন, যা তা করেন। অধ্যাপক হাফিজুর রহমান তিনি কোন মতাদর্শের আমি জানি না। তার মতাদর্শ যদি অন্যরকম হয়, তিনি যদি রাষ্ট্রবিরোধী কিছু করে থাকেন তাকে গ্রেপ্তার করেন, তবে সেটা সন্ত্রাস বিরোধী আইনে না, অন্যান্য আইন রয়েছে। আপনি চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় আপনি গ্রেপ্তার রেখেছেন, তাকে আপনি রাখতেই পারেন, তার মামলাটা ওই কালা কানুনের মামলা না। কিন্তু আপনি এদেরকে কি করেছেন? কালা কানুনে, যে আইনকে আপনারা কালা কানুন বলেছেন সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করেছেন। আমি মঞ্জুরুল আলম পান্নার কথা কেন বলছি আমি একটু বলি। এই যে এই সরকারের সময়ে যে কয়জন এই সরকারের সমালোচনা করছেন, মানে সমালোচনা তো অনেকেই করেন, এই সমালোচনার মধ্য দিয়ে যখন মুক্তিযুদ্ধ এবং হচ্ছে এই সংবিধানের পক্ষে কিছু কথা যাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে তো কথা যাবেই, খুব স্বাভাবিক। এখানে যারা সমালোচনা করে, আমি নিজেও মুক্তিযুদ্ধকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে লালন করি। তো মুক্তিযুদ্ধকে ধারণ করতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন যখন মুক্তিযুদ্ধটা হচ্ছে এখানে এক ধরনের এটাকে অপমান করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুর পক্ষে কথা যাচ্ছে। কিছু কথা, আওয়ামী লীগ তো এই দেশ স্বাধীনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তাদের কেমন অংশগ্রহণ ছিল সেটা নিয়ে আপনি তর্ক করতে পারেন। আওয়ামী লীগের শাসন আমল নিয়ে আপনি সমালোচনা করবেন, খুবই স্বাভাবিক। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল একবার না 2 বার। বঙ্গবন্ধু শাসন আমলে একবার এবং শেখ হাসিনার শাসন আমলে 2য়বার, অর্থাৎ বাকশাল 2.0 এখানে তৈরি হয়েছিল শেখ হাসিনার সময়। আপনি সেটা নিয়ে সমালোচনা করেন। তার জন্য এমন হয়েছে যে বাকশাল গঠনের জন্য শেষ পর্যন্ত শেখ মুজিবকে বা তার ওই অপশাসনের জন্য শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। এই যে এই ফ্যাসিজম কায়েমের জন্য শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে এবং তিনি এখন বিচারের মুখোমুখি, তাদের তো শাস্তি হচ্ছে। তাহলে সেই জায়গায় আপনি তাদের সঙ্গে মুক্তিযুদ্ধকে কিভাবে জড়াবেন? এখন মুক্তিযুদ্ধের কথা যখন আপনি বলছেন এবং এই সরকারের শাসনামলের যখন আপনি তুলনা করছেন আগের আমলের সঙ্গে, তখন কিছু কথা আওয়ামী লীগের পক্ষে যাবে। আওয়ামী লীগ তো এই দেশ তো স্বাধীন শাসন করেছে, এই দেশের যে স্বাধীনতা তার সঙ্গে জড়িত রয়েছে। তো কিছু কথা তো আওয়ামী লীগের পক্ষে যাবে। এখন কিছু কথা যখন আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, মঞ্জুরুল আলম পান্নারাও যখন তাদের সমালোচনায় বলতে গিয়া কিছু কথা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, তখন এই ভিন্ন মতটাকে অনেকেই সহ্য করতে পারছেন না। অনেকের গায়ে কাটা দিচ্ছে এই ভিন্ন মতটা। অথচ এই সরকারের, এই এনজিওবাদী সরকারের অনেকেই একসময় ভিন্ন মতের পক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা, ব্যাপক সেমিনার সিম্পোজিয়াম করেছে, ব্যাপক সভা করেছেন, ব্যাপক টক শোতে কথা বলেছেন। আজকে আপনাদের হাতে ভিন্ন মত দমন হচ্ছে।
কি হয়েছে? ওই কয়জন মানুষ ওইখানে গিয়ে একটা রিপোর্টার্স ইউনিটিতে গিয়া মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে একটা আলাপ আলোচনা করছে, অসুবিধা কি হচ্ছে? সেখানে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হয়ে থাকে, সেটাকে আপনি ভিন্নভাবে তদন্ত করে মামলা দিয়ে আপনি তাদেরকে অ্যারেস্ট করেন। আপনি করেছেন কি? সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে গেছেন। যারা মব করেছে তারা নতুন করে আলটিমেটাম দিচ্ছে। আমি যেটা বলতে গিয়ে আমি খেয়ে হারিয়ে ফেলেছি আর কি। তো এই যে গুটি কয়েকজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, এদের উপর এক ধরনের মানে প্রচারণা চলছে, তাদেরকে অ্যারেস্ট করা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তার মধ্যে কয়েকজন, এই যে মঞ্জুর আলম পান্না, এর আগে কয়েকজনকে তো অ্যারেস্ট করাই হইল। আর বাকি আছে আমার দেখা মতো ৩ জন, সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, আনিস আলমগীর। এর মধ্যে আমি আনিস আলমগীরকে বাদে আব্দুল নূর তুষার এবং সাংবাদিক মাসুদ কামালকে একটু আলাদা রাখি। এই দুইজন এত নির্মোহ সমালোচনা করেন। শেখ হাসিনার সময় শেখ হাসিনার সমালোচনা করেছেন, শেখ হাসিনার এস্টাবলিশমেন্টের সমালোচনা করেছেন, এই সরকারের সময়ে এই সরকারের এই যে রাষ্ট্র পরিচালনায় যে ব্যর্থতা, সেগুলো সমালোচনা করছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন। আমি সর্বশেষ দেখলাম পিনাকি ভট্টাচার্য, একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, তিনি তাদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, তাদেরকেও গ্রেপ্তারের কথা বলা হচ্ছে। এই কয়জন যদি অ্যারেস্ট হয়ে যান, মোটামুটি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার মানুষ যারা একটু সরব আর কি, যারা টকশোতে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কথা বলছেন, সেই মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং একেবারে নাই হয়ে যাচ্ছে। বাকি যারা রয়েছেন তারা চুপচাপ, তারা কথা বলছেন না। এই হইল পরিস্থিতি। এই যে ভিন্ন মতকে এভাবে দমন করা হচ্ছে, এই দমনের ফল খুব ভালো ভালো কিছু না। আমাদের কেন কথা বলা দরকার? এই যে দেখেন, এটা একটা নিরপেক্ষ সরকার, এটা একটা অরাজনৈতিক সরকার। এই সরকারের সময় যদি আমরা কথা বলা শিখতে না পারি এবং কথা বলা জারি রাখতে না পারি, পরবর্তী যে সরকারটা আসবে সেই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। মঞ্জুরুল আলম পান্না কিছুদিন পর হয়তো জামিন পাবেন। মঞ্জুরুল আলম পান্না আগামী যে কোনো সময় তিনি বলবেন তিনি একটা অরাজনৈতিক সরকারের সময়ে গ্রেপ্তার হয়েছেন। সেই কারণে একটা রাজনৈতিক সরকার তো তাকে গ্রেপ্তার করতেই পারে। আগামীতে যেই সরকারটি গঠিত হবে, সেই সরকারটির জন্য হইলেও আমাদের এই সময়ের এই সরকারের সমালোচনা জারি রাখা দরকার। এবং এই সরকার যদি খারাপ কাজ করে এবং তাদের যদি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা দেখা যায়, সেটা সমালোচনা না করে একজন নাগরিক হিসেবে আপনি যাবেন কোথায়? তার জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে? সংবিধানের পক্ষে কথা বলার জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে? এগুলো কখনোই হইতে পারে না। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।